সকলকে স্বাগত জানাই এডুহাব বাংলার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং নতুন বছর 2026 সকলকে প্রথমেই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা। এডুহাব বাংলার পরিবারে আমরা তোমাদেরকে একটা প্রমিস করেছিলাম যে নতুন বছরে এডুহাব বাংলা নিজের যে কম্পিটিটিভ প্রিপারেশন রয়েছে, যে সরকারি চাকরির প্রস্তুতি রয়েছে, তার পাশাপাশি আরও কিছু নতুন সংযোজন করতে চলেছে। কি নতুন সংযোজন আমরা করতে চলেছি? আমরা এডুহাব বাংলার পরিবারে ছাত্রছাত্রীদেরকে, যারা বিভিন্ন সরকারি চাকরির প্রস্তুতি করছে দীর্ঘদিন ধরে, এবং তারপরে গিয়েও কোথাও না কোথাও তারা একটা রোজগারের এক দিক তারা খুঁজছে, বা তারা চায় যে তাদেরও যাতে কিছুটা রোজগার যাতে আসে, এবং তার পাশাপাশি তারা যাতে সরকারি চাকরির প্রস্তুতিটা নিয়ে থাকতে পারে, এরকম চিন্তাধারা আমাদের অনেক ছাত্রছাত্রীদের মাথায় রয়েছে। এবং তাই আমরা এই চিন্তাভাবনাটাকে একটা পজিটিভ একটা নোটে আমরা নতুন একটি সংযোজন করলাম। কি এই নতুন সংযোজন, সেটার বিষয়ে তোমাদের সাথে কথা বলবে একজন বিশেষ ব্যক্তি। এনার নাম হচ্ছে শোভনদেব ঘোষ, যিনি কলকাতা শুধুমাত্র নয়, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে যদি আমরা দেখি, বিভিন্ন জায়গার ছাত্রছাত্রীদেরকে, প্রচুর ছাত্রছাত্রীদেরকে বিগত বেশ কয়েক বছর ধরে বিভিন্ন রকমের গাইডেন্স প্রোভাইড করে এসছে। কোন বিষয়ের ওপরে গাইডেন্স, কি আমরা নতুন সংযোজন করতে চলেছি, তোমাদের মনে জানার খুব ইচ্ছে করছে, তাই তো? আমি ডেকে নেব আজকের এই বিশেষ ব্যক্তি শোভনদেব ঘোষ মহাশয়কে। স্যার প্লিজ। নমস্কার। শোভনদেব ঘোষ স্যার, তো এবারে আমরা কি নতুন সংযোজন করতে চলেছি এবং কেন, এটার কি গুরুত্ব, সবটাই তোমাদের সামনে স্যার তুলে ধরবেন। স্যার আপনাকে। ধন্যবাদ গৌতম স্যারকে। আমার নাম শোভনদেব ঘোষ, গৌতম স্যার তো বললেন। আমি একজন প্রফেশনাল স্টক মার্কেট ট্রেডার এবং ইনভেস্টর। স্টক মার্কেটটা শুনলে হয়তো অনেকের মধ্যে মনে হবে এটা কী ধরনের একটা নতুন সাবজেক্ট এখানে আলোচনা হচ্ছে। অ্যাকচুয়ালি দেখুন, আজকে এই আলোচনাটা খুবই সময় উপযোগী আলোচনা। তার কারণ কাজের বাজারের লড়াই আমাদেরকে করতেই হবে, কেরিয়ার যেভাবেই হোক করতেই হবে, সেটা বিজনেস করে হোক, চাকরি করে হোক, যেখান থেকেই আমরা আমাদের কেরিয়ার করি না কেন, আমাদের কিন্তু ফাইন্যান্সিয়াল এডুকেশানটা কম্পালসারি, বলবো কম্পালসারি। কারণ আমি চাকরি করে প্রতিষ্ঠা পাই আর বিজনেস করে প্রতিষ্ঠা পাই, আমাকে কিন্তু অর্থকে কিভাবে বাড়িয়ে নিয়ে যেতে হবে এই এডুকেশানটা অবশ্যই প্রয়োজন। আর বিনিয়োগ কথাটা উচ্চারণ হলেই প্রথম যেন আমাদের মাথায় আসে শেয়ার বাজার। আর বিজ্ঞাপনের সৌজন্যে আজকে তো আমরা মিউচুয়াল ফান্ডও বুঝে গেছি, সেটাও শেয়ার বাজার সংক্রান্তই, শেয়ার বাজারকে রিলেট করেই মিউচুয়াল ফান্ডটা সাধারণত চলে। তা এই শেয়ার বাজার, আমি এই জার্নিটা শুরু করেছিলাম 2001 সালে, তখন আমিও অনেকটাই ছোট ছিলাম। সেই সময় এটা 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 যে কেরিয়ার হতে পারে আমারও সত্যি কথা বলতে ধারণা ছিল না। বাবা সাবজেক্টটার মধ্যে আমাকে নিয়ে এসেছিলেন, টুকটুক টুকটুক করে এগোতে এগোতে কীভাবে যেন সাবজেক্টটার প্রতি ভালো লাগা, ভালোবাসা, একটা সময় পরে এটাই মানে সব কিছু হয়ে গেল। তা এটাকে যে কেরিয়ার হিসাবে ভাবা যায়, আজ থেকে আমরা এটাকে ভাবতে পারি কি না, সেটাই আমার আলোচনার বিষয়। আমার কিভাবে এটা কেরিয়ার হয়ে উঠলো। 2001 সালে জার্নিটা তো শুরু করেছিলাম, জার্নিটা শুরু করে টুকটুক টুকটুক করে এগোচ্ছিলাম। সালটা তখন 2007-এর এন্ডিং। সেই সময় আমার সেই ছোট্ট ক্যাপিটালটা একটা ভালো জায়গায় এসে দাঁড়ায়। মানে তখন বুঝতেই পারছেন, বয়সটাও অল্প ছিল, একটা অহংবোধ মনের মধ্যে কাজ করতে শুরু করেছিল। কি অহংবোধ? অ্যাকচুয়ালি যখন আমি 2001-এ কেরিয়ারটা শুরু করি, আমি তখন জাস্ট ক্লাস 11-এ পড়ি। আমার নিজের নামে অ্যাকাউন্টটা খোলারও বয়স হয়নি। সেই সময় আমি আমার মায়ের নাম দিয়ে সব কিছু করতাম। তা বুঝতে পারছেন সেই সময় অল্প বয়সে যা হয়। তা একটু ভালো পয়সা যখন ওখান থেকে ইনভেস্টমেন্টের ভালো গ্রো হচ্ছে, তা মনের মধ্যে একটা এরকম কাজ করতো যেন আমিও অনেক কিছু বুঝে গেছি, অনেক কিছু শেয়ার বাজারটা বোধহয় শিখে গেছি। বাবা আমাকে সবসময় একটা কথা বলতেন যে দেখ, শেয়ার বাজারটা কিন্তু না শিখে হয় না। সেদিনকার আমি বলছি, আমি মনে করতাম যে না শিখে হয় না হয়তো ঠিকই, কিন্তু আমি তো
মোটামুটি মার্কেটটাকে বুঝতে পারছি, আমি তো এখান থেকে প্রফিট করতে পারছি। তা তখন সত্যি কথা বলতে ওই সময় পড়াশোনার জন্য এরকম ইউটিউবের এত সুযোগ সুবিধা, এত নেটে সুযোগ সুবিধা, বা কলকাতায় পড়াশোনা করার মতো সেরকম সুযোগ সুবিধা ছিল না। আমাদেরকে পড়াশোনা করতে হলে সেই মানে স্টক মার্কেটের আতুরঘর যদি বলি ইন্ডিয়ার, তো সেই মহারাষ্ট্র বা মুম্বাই, সেখানে থেকে পড়াশোনা করতে হবে। তা বাবা সেরকমই একটা প্রস্তুতি নিয়েছিলেন যে আমি যাতে সেখানে গিয়ে পড়াশোনাটা করি। তা যে কোনো কারণেই হোক আমার মনের মধ্যে একটা জিনিস কাজ করছিল যে আমি তো প্রফিট করছি, কি দরকার আমার পড়ার এই সাবজেক্ট নিয়ে। এবার বাবাকে এটা সরাসরি বলার স্পর্ধা আমার ছিল না। আমি বিভিন্ন রকমভাবে মানে কাটানোর চেষ্টা করেছিলাম, এবং শেষ পর্যন্ত বলি আমি কিন্তু মুম্বাইতে যাইও নি, কোর্সও করিনি, কারণ আমার মনের মধ্যে একটা জিনিসই কাজ করছিল, আমার তো গ্রো করছে। যখন আমার মানে যারা বন্ধু বান্ধব আমার আমার সমবয়সী, সেই সময় একটা মানে বোঝেন তো সবাই যে এডুকেশন লাইফের পরে মনের মধ্যে দিয়ে কী বয়ে যায়, যে একটা চাকরি বা একটা মানে প্রতিষ্ঠা পাওয়ার জন্য যে লড়াই, তখন একটা ফ্রাস্ট্রেশন, হতাশা অনেককে গ্রাস করে। সেই সময় আমি মোটামুটি বেশ স্বাচ্ছন্দ্যে চলছিলাম বলে মনের মধ্যে একটা অন্যরকম অহংবোধ তৈরি হয়ে গেছিলো। আমি আবারও ক্ষমা প্রার্থী সকলের কাছে, এরকম এটা হওয়া উচিত নয়, কিন্তু অল্প বয়সের ভুলে এটা হয়ে গেছিলো আমার। তা 2008-এ তোমরা অনেকে হয়তো জানো, বা আপনারা অনেকে জানেন বা অনেকে জানেন না, ছোট অনেকে, আমেরিকা লেমন ব্রাদার্স বলে একটা ব্যাংক দেউলিয়া ঘোষণা করার পরে সারা বিশ্বে শেয়ার বাজারে একটা ক্র্যাশ আসে। সেই সময় আমার যে পোর্টফোলিওটা ছিল, মানে আমার যে ফান্ডটা ছিল, সেই ফান্ডটা অনেকটাই রিডিউস হয়ে যায়, যেই কারণে আমিও একটু মানসিকভাবে হতাশ হয়ে পড়ি, ভেঙে পড়ি, এই ব্যাপারগুলো এসে গেছিলো। সেদিন আমি বুঝতে পেরেছিলাম অ্যাকচুয়ালি পড়াশোনার কেন দরকার। আর আমি পরবর্তীতে যখন এই পরিস্থিতিটা ওভারকাম করার পরে আমি একটা সময় আত্মসমালোচনা করতে শুরু করলাম। আমি ভাবতে শুরু করলাম, গভীরভাবে ভাবতে শুরু করলাম, যে সেই আমি তো যে 2001 থেকে টুকটুক টুকটুক করে একটা ভালো ফান্ড মানে এখান থেকে ভালো প্রফিট জেনারেট করতে পেরেছিলাম, আবার সেই আমি এটাকে অনেকটা ধ্বংস করে ফেললাম। এত বড় প্রফিটটা বা এতটা গেন পাওয়ার পিছনে কি আমার এমন কি ট্যালেন্ট ছিল যে কারণে আমি এরকমভাবে প্রফিটটা করতে পারলাম। আসলে আমার স্টক মার্কেটে এন্ট্রিটা ছিল না, মানে কি বলবো, ভূমিকম্পের মধ্যে বলতে পারেন। তার কারণ 2000 সালে .com একটা প্রবলেম এসেছিল। যারা একটু বয়োজ্যেষ্ঠ বা মোটামুটি আমার মতো বয়স হয়েছে তারা জানেন যে আমরা যখন ওই 1990, 95, 98, তখন আমরা কি লিখতাম ডেট লেখার সময়, তারিখ, মাস আর সালের সময় কিন্তু 1900 কথাটা লিখতাম না, ওই 98, 99 এটা লিখতাম। এবার যখন 2000 আসে তখন আমাদের তাহলে জাস্ট 00 লিখতে হয়, আর 00 লিখলে কম্পিউটার তো চলে যাবে সেই যীশু খ্রিস্টের জন্মে। এটা একটা বড় প্রবলেম ক্রিয়েট হয়েছিল সেই সময়। তা এটা একটা প্রবলেম ছিল, প্লাস সেই সময় আমরা 2K লিখতাম, এটা সমাধান যেটা হয়েছিল। আর ওই সময় একটা .com প্রবলেম এসেছিল, মানে কম্পিউটার একটা জোয়ার, আইটির একটা জোয়ার এসে গেছিলো, মানে সবার মনে হচ্ছিল যে এই শেয়ারগুলো বিরাট কিছু হবে। আমি কিন্তু সেই সময় বাজারে আসিনি, পরবর্তীতে এগুলো অ্যানালাইসিস করে জানতে পেরেছি। তো সেই সময় একটা বাবেল ক্রিয়েট হয়ে গেছিলো, যেটা পরে বাস্ট করে যায় আর বাজারে একটা বড় রকম পতন আসে। তারপরে পরে 2001 আপনাদের মনে আছে সেই লাদেনের পেন্টাগন অ্যাটাক, ওই সবে মিলে বিশ্ববাজার একদম মানে কি বলবো ধুয়ে মুছে গেছিলো। একদম সস্তায় সব শেয়ার, মানে জলের দামে ফলের রস পাওয়া যাকে বলে, সেই রকম দামে সব শেয়ারগুলোকে পাওয়া যাচ্ছিল। আমার এন্ট্রিটা ঠিক সেই সময়, ওই জন্য বললাম ভূমিকম্পের মধ্যে আমার স্টক মার্কেটে জন্ম। তা 2001-এ সেই সময় এসে যেই শেয়ারগুলো কিনেছিলাম সব ভালো ভালো কোম্পানি, সস্তায় কেনা হয়ে গেছিল। আবারও বলবো হয়ে গেছিলো, আমি কিন্তু বুঝে কিনিনি, আমার সেই নলেজই ছিল না। তা কেনা তো হয়ে গেছিল, পরবর্তীতে সময়ের সাথে সাথে সব কিছুই ঠিক হয়ে গেছে, কোম্পানিগুলোরও উত্থান হয়েছে, শেয়ারেরও উত্থান হয়েছে, একটা ভালো প্রফিট হয়ে গেছিল বলবো, কাকতালীয়ই বলবো। আমার কোনো ট্যালেন্ট ছিল না, কিন্তু সেটা আমি সেই বয়সে বুঝিনি বা সেই সময় বুঝিনি, অনেক পরবর্তী সময় এসে বুঝতে পেরেছিলাম যে এটা অ্যাকচুয়ালি আমার কৃতিত্ব ছিল না। আর 2008-এ যে ঝড় আসলো সেই ঝড় আবার আমার এগুলো সব নিয়ে গেল, কারণ আমার তো মানে মানে প্রফিট করা কিভাবে করতে হয় সেই বিদ্যাও আমার নেই, সেটা বাঁচানোর যে বিদ্যা বা কৌশল সেটাও আমার জানা নেই। ফলে সময়ের সাথে সাথে প্রফিট এসছে, আবার সেই প্রফিট চলেও গেছে। তখন আমি অ্যাকচুয়ালি বুঝতে পেরেছিলাম যে কেন এডুকেশনের দরকার হয়।
স্টক মার্কেটটা এমনি এমনি হবে না। আর 5টা জিনিসের মতোই ব্যাপারটাকে সিরিয়াসলি না নিলে অন্তত আর যাই হোক প্রফেশনালি তো করাই যাবে না এবং ধারাবাহিকভাবে সাকসেসও পাওয়া যাবে না। এটা আমার এই স্বল্প অভিজ্ঞতা থেকে বলি। এবার আমি এই সাবজেক্টটার মধ্যে আরও 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 নিজেকে ইনভলভ করতে শুরু করলাম বিষয়টাকে। অ্যাকচুয়ালি আমি এই বিষয়টাকে এমনভাবে আমি একটু আগেও বলেছি যে আমার এটা প্রফেশন হয়ে গেছে। তার সাবজেক্টটার প্রতি ভালো লাগা, এটার প্রতি ভীষণ পরিমাণে ন্যাক তৈরি হওয়া, আমি এটার প্রতি মানে পুরো একরকম মানে এই সাবজেক্টের মধ্যে ডুবে যাওয়া বলতে যা বোঝায়, পুরোপুরি নিষ্ঠার সাথে এটা মধ্যে লেগে থাকতে থাকতে আজকে উপরওয়ালার আশীর্বাদে, বয়োজ্যেষ্ঠদের আশীর্বাদে একটা জায়গা অ্যাচিভ করেছি। এবার আমি আবার সংক্ষেপে আমার সম্পর্কে একটু বললাম। আমি এটাকে আমার এই পুরো অভিজ্ঞতাটাকে যদি এবার এক কথায় বলতে বলা হয় না, আমি একটাই কথা বলবো, নলেজ থাকলে কিন্তু শেয়ার বাজার অমৃত, আর নলেজ না থাকলে কিন্তু সেই শেয়ার বাজারই বিষ। কারণ এই শেয়ার বাজার অনেকের কেরিয়ার বিরাট জায়গায় নিয়ে যায়, আবার অনেকে কিন্তু কিছুই করতে পারে না। সেটা যে কোনো প্রফেশন থেকেই হয়, সবাই যে কোনো প্রফেশনেই কি সাকসেস হয়? ক্রিকেট খেলতে তো কত ছেলে পেলে যাবে, সবাই কি ওই প্রথম 11 জনে বা প্রথম 15 জনে আসবে? এটা তার পরিশ্রম তাকে সেই জায়গায় নিয়ে যায়। তো শেয়ার বাজারটার ক্ষেত্রে যেটা আমার ভালো লেগে গেছিলো বা আজও ভালো লাগে, যেই কারণে আমি আজকের ওই মানে ইয়াং জেনারেশনকে বলবো, এটা এমন একটা সাবজেক্ট না, যদি আমরা ছোটোর থেকে সিদ্ধান্ত নিই আমি বড় হয়ে ডাক্তার হব, আমি বড় হয়ে ইঞ্জিনিয়ার হব, কোনো আপত্তি নেই, খুব ভালো মানে প্রফেশন। কিন্তু আপনি যতই ব্রিলিয়ান্ট হন না কেন, এর নিশ্চয়তা নেই যে আপনি ডাক্তারিতে বা ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পাবেনই। এই রস্যইটা কিন্তু আমরা বসাতে পারি না। কিন্তু আমাদের স্বপ্নটা যদি ছোট থেকে এটা থাকতো বা থাকে যে আমি বড় হয়ে একজন ভালো ইনভেস্টার হব, ভালো ট্রেডার হব, সেই ক্ষেত্রে কিন্তু সাকসেস পাওয়া, ব্যর্থতা আসা সেগুলো পরের স্টেপ, কিন্তু শুরু করাটা, এখানে কি কোনো বাধা আছে? আমরা কিন্তু চাইলেই প্রথাগত পড়াশোনা কমপ্লিট করে অনায়াসেই শুরু করে দিতে পারি। আমি তো তাও বলছি প্রথাগত পড়াশোনা কমপ্লিট করে আজকে স্টক মার্কেটের যিনি মানে আমাদের সারা পৃথিবীর কাছে আদর্শ, মিস্টার ওয়ারেন বাফেট, নাম শুনেছি আমরা হয়তো অনেকে হয়তো নাম শুনিনি, একজন আমেরিকা বাসিন্দা, উনি কিন্তু ওনার 11 বছর বয়সে ইনভেস্টমেন্টটা শুরু করেছিলেন। তাহলে আশা করি আমরা বুঝতে পারছি সেই সময় কিন্তু তার প্রথাগত বিদ্যাটাও কমপ্লিট হয়নি। কিন্তু আমরা প্রত্যেকেই এখন এখানে আমরা যারা এই ভিডিও দেখছি প্রত্যেকেই আমরা প্রাপ্তবয়স্ক, আমরা একটা বিদ্যা অলরেডি অর্জন করেছি, মানে প্রথাগত যে পড়াশোনা, কিন্তু আমাদের ফাইন্যান্সিয়াল এডুকেশনটা যেইভাবে মানে আমাদের মানে পাওয়া উচিত ছিল স্কুল কলেজ থেকে, আমরা সেইভাবে শিক্ষাটা পাইনি, কিন্তু যেটা খুবই ইম্পর্টেন্ট লাইফে। কারণ আমরা চাকরি করে প্রতিষ্ঠা পাই বা বিজনেস করে প্রতিষ্ঠা পাই, আমাদের কিন্তু ইনভেস্টমেন্ট করতেই হবে। সেভিংস যথেষ্ট নয় জীবনে অর্থনৈতিকভাবে সচ্ছলতা আনার জন্য, তাই আমাদের কিন্তু বিনিয়োগ বা ইনভেস্টমেন্ট করতেই হবে। আর ইনভেস্টমেন্ট বললেই তো আমরা সবাই বুঝি মিউচুয়াল ফান্ড, শেয়ার বাজার। তা শেয়ার বাজার এই বিষয়টাও কিন্তু যদি আমরা না শিখে হাত বাড়াই তাহলে কিন্তু হাত পোড়াবো, যেরকম আমার ক্ষেত্রে ঘটেছিল। আসলে কি হয় জানেন তো, ওই শেয়ার বাজারটা না ওই জোয়ার আর ভাটা দুটোই চলে, এটা একদম ধ্রুব সত্য। যেমন জোয়ার আর ভাটা আসবেই সমুদ্রে, নদীতে, ঠিক একইভাবে শেয়ার বাজারও জোয়ার আর ভাটা আসবে, যেটা আমার জীবনে এসেছিল, একটু আগে শেয়ার করছিলাম। ফলে কি হয়েছিল, ওই 2001 থেকে যে ঘটনাটা আমি বলছিলাম, ওটা জোয়ারে আমি এসছিলাম, জোয়ারে আমাকে ওপরে নিয়ে গেছিলো, কিন্তু ভাটা যখন আসছে তখন তো আমি সেটাকে ওই প্রোটেকশন করতে জানি না, ফলে ভাটা সব কিছু নিয়েও চলে গেছিলো। আপনিও যদি আজকে শুরু করেন বা অলরেডি যদি শুরু করে থাকেন, যদি জোয়ারে পড়ে যান তাহলে দেখবেন আপনিও প্রফিটেবল থাকছেন। আপনারও মনে হতে পারে আমার মতোই যে শেখার দরকার নেই। আর যখন ভাটা আসবে, এটা কিন্তু একদম ধ্রুব সত্য, লিখে নিন, ভাটা কিন্তু আসবেই। শুধু জোয়ার থাকতে পারে না, শুধু দিন থাকতে পারে না, রাত আসবেই। রাত না আসলে দিনের কদর নেই, ঠিক একইভাবে শেয়ার বাজারেও পতন না আসলে উত্থানের কোনো কারণ নেই। শুধু যদি উত্থান হতে থাকতো আমরা তো শেয়ার কেউ কিনতেই পারতাম না, শুধু দাম বাড়তেই থাকতো, সস্তা হতো না। শেয়ার বাজারের ফান্ডাটাই হচ্ছে সস্তায় কেনো, চড়া দামে গেলে বিক্রি করো। তাহলে সস্তা হওয়াটা একটা পার্ট বিজনেসের। তাহলে যদি আমরা টাকা বাঁচানো না শিখি, ফলে কি হবে, একটা সময় জোয়ারে আসবে, আবার কিন্তু ভাটার সময় টাকা চলেও যাবে। তাই এটা একটা স্কিল, এটা একটা আর্ট, যেটা আমাদেরকে শিখতে হবে। না শিখে কিন্তু এই বিষয়টা
আর 5টা জিনিসের মতোভাবেই হয় না। আর কেরিয়ার হিসাবে বাঁচতে গেলেও দেখো রাতারাতি কোনো কিছুই তো হয় না। আমি একটু আগে নোবেল প্রফেশনের কথা বলেছি, ডক্টর, ইঞ্জিনিয়ার, এটাও কি রাতারাতি একজন পেয়ে যেতে পারে? তার প্রথাগত পড়াশোনা 12 ক্লাস পর্যন্ত, মানে 12টা বছর পড়বে, তারপরে গ্র্যাজুয়েশন করতে গেলে আরও 3টে বছর লাগবে, অন্তত এইটুকু পড়াশোনা তো সে করবে। এই পড়াশোনাটা করার পরে তাহলেই কি সে সঙ্গে সঙ্গে মানে ওই প্রফেশনগুলো পেয়ে যাবে? বা ডাক্তারি যদি বলি, অন্তত 12 ক্লাসের পরে তো তাকে মানে ডাক্তারির জন্য চান্স পাওয়ার জন্য একটা আলাদা প্রিপারেশন নিতেই হয়। তো সেটা তো রাতারাতি হওয়ার নয়। আচ্ছা, সেটা যদি সেটা হয়ে গেল, সে পড়াশোনা করে চান্স পেলো, সে ডাক্তারি পাসও করলো। আচ্ছা, সব ডাক্তার কি তার পসরা ঠিক মতো করে সাজিয়ে উঠতে পারে? তার জন্য তাকে পরিশ্রম করতে হয়। রাতারাতি বা আরাম করে কোনো কিছু অন্তত সৎ পথে হয় না। এটুকু আমাদের আশা করি বোঝার বয়স হয়েছে। স্টক মার্কেটের ক্ষেত্রেও সেটা হয়। শুধু স্টক মার্কেটের ক্ষেত্রে পার্থক্যটা একটাই, আবারও হাইলাইট করব, যে একটু আগে যেই প্রফেশনগুলোর আলোচনা করেছি সেই প্রফেশনগুলোর নিশ্চয়তা নেই আমি সুযোগ পাবো কি পাবো না। কিন্তু আমি যদি মনস্থির করি যে আমি শেয়ার বাজারে ইনভেস্টারই হব, আমি ট্রেডারই হব, এটাকেই আমি প্রফেশন করব, তাহলে শুরু করাতে অন্তত কোনো বাধা নেই, যে আমি শুরু করতেই পারি, কারণ এখানে কোনো কম্পিটিশান নেই। এখানে কোনো কম্পিটিশান নেই যে আমি ইনকাম করছি, আমার পাশ দিয়ে যদি এই গৌতম স্যারও ইনকাম করে তাহলে বোধহয় আমার টাকাটা কমে যাবে। এটা যদি আমার মুদি দোকানের পাশে গৌতম স্যার মুদি দোকান খুলতো, আমি কোনোদিনই গৌতম স্যারকে শেখাতাম না যে কোথা থেকে জিনিসটা কিনতে হয়, কিভাবে ব্যবসাটা করতে হয়। আমি বলতাম এই ব্যবসাটা পচা, ভালো না। কিন্তু এটা শেয়ার বাজার সমুদ্র, এখান থেকে আমি মগে জল তুলি, বালতিতে জল তুলি, ড্রামে জল তুলি, শেষ হবে না। গৌতম স্যার তুললেও শেষ হবে না। ফলে এটা এমন নয় এখানে কম্পিটিশান নেই, এখানে কোঅপারেশন। আমি গৌতম স্যার দুজনে একসাথে এগোলে কারোরই কোনো অসুবিধা নেই, তোমরাও একসাথে এগোলে কোনো অসুবিধা নেই, কারণ এটা সমুদ্র, কে কত জল তুলবে, তাই না? আর দেশের ইকোনমিকে এগোতে গেলে বিজনেসকে এগোতেই হবে, কারণ যে আমরা যেখানেই চাকরি করি না কেন সেটাও কারো না কারো বিজনেস। কারণ বিজনেস না এগোলে কখনো দেশের ইকোনমি এগোয় না। আর শেয়ার বাজার মানেটা কি, যদি ছোট্ট এক কথা বলি, আগামীতে অনেক ভিডিও করব, অনেক আলোচনা আসবে। শেয়ার বাজার মানে হচ্ছে বিভিন্ন বড় বড় যে সমস্ত কোম্পানিরা আছে তাদেরকে আমরা পুঁজির যোগান দিই, ক্যাপিটালের যোগান দিই ব্যবসাটাকে বাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য। তাহলে তারা বড় হলে তবেই তো কর্মসংস্থান তৈরি হবে। দেশের ইকোনমিটা কি, ইকোনমিক্স হচ্ছে একটা পুঁতির মালার মতো, একটার সঙ্গে একটা রিলেট করে চলে। আর মেন ভিত্তিটা হচ্ছে বিজনেস। বিজনেস এগোলেই তবেই দেশ এগোবে। আর শেয়ার বাজার যদি মানে ফান্ড আসতে থাকে, আমি, তুমি, আমরা, আপনারা সবাই মিলে যদি আমরা আস্তে আস্তে বিনিয়োগের পরিমাণ বাড়াতে থাকি, দেশে পুঁজিপতিদের হাতে বা বিজনেসম্যানদের হাতে আরও ক্যাপিটাল বাড়তে থাকবে, তারা বিজনেসটাকে আরও ফ্ল্যারিশ করতে পারবে, দেশের বাইরে বিজনেসটাকে নিয়ে যেতে পারবে, ইম্পোর্টের জায়গায় এক্সপোর্ট বাড়তে থাকবে, তাই না? ফলে ইকোনমিও গ্রো করবে। এখানে কোনো কম্পিটিশান নেই যে এতগুলোই মানে পদ আছে, এতজনই আমরা চাকরি পাবো। আর আবারও বলছি, মানে চাকরি প্রিপারেশনের সাথে সাথে যদি আমরা এই বিষয়টাকেও রপ্ত করি, এমনটা নয় চাকরি পেলাম এই পড়াশোনাটা পুরো বৃথা চলে গেল, এমনটা কিন্তু নয়। কারণ চাকরির পরেও আজীবন আমাদের ফাইন্যান্সিয়াল দিকটাকে ভাবতেই হবে, টাকাকে বাড়িয়ে যেতেই হবে। তাই এটাকে প্রফেশন হিসাবে ভাবা যেতে পারে। এটাকে নিয়ে আমি সকলকেই বলবো যে অলরেডি প্রতিষ্ঠিত বা কেউ প্রতিষ্ঠা পাওয়ার চেষ্টা করছো, সকলেরই কিন্তু ভাববার সময় এসছে। কারণ আজকে ভারতের কথাও যদি বলি, স্টক মার্কেটকে একটা সময় জুয়া বলা হতো, অনেকে হয়তো জানেন, অনেকে জানেন না, একটা সময় পর্যন্ত জুয়া বলা হতো। আর আজকে স্টক মার্কেটের আতুরঘর যদি বলেন তাহলে সেটা আমেরিকা। আর আমেরিকা অর্থনৈতিকভাবে এতটা এগিয়ে এই কারণেই, কারণ ওরা বিজনেসম্যানরা অনেক বেশি ক্যাপিটালের যোগান পেয়েছে, ওরা বিজনেসটাকে অনেক তাড়াতাড়ি ফ্ল্যারিশ করতে পেরেছে, যেটা আজকে ইন্ডিয়ার ভাবনার মধ্যেও এসছে। আর ইন্ডিয়ার মধ্যে যদি এবার আলোচনায় আসি, সেখানে মোটামুটি এখন প্রায় 20 কোটি ডিম্যাট অ্যাকাউন্ট অলরেডি হয়ে গেছে। ডিম্যাট অ্যাকাউন্ট বলতে শেয়ার বাজারে কাজ করতে গেলে যে অ্যাকাউন্ট লাগে তাকে ডিম্যাট অ্যাকাউন্ট বলা হয়। সেটা প্রায় 20 কোটি মানুষ ইনভলভ হয়ে গেছে। যে ইনভলভমেন্টটা যদি কোভিডের আগের কথা আমি বলি, মানে 20 সালের আগে, যেটা 4 কোটিও ছিল না। আর 4 কোটির শুধু একটা সংখ্যায়, এখানে যদি অ্যাক্টিভ পার্সন বলি না, সেটা 1 কোটিও ছিল না। কোভিডের পর থেকে মানুষ বুঝতে পেরেছে, বিশেষ করে যেহেতু সেই সময় অনেকে ঘরে বসেছিল, ঘরে বসে থেকে অনেকে শখেই শুরু করে ফেলেছিল। শুরু করে অ্যাকচুয়ালি কি হয়, ওই যে আমি বললাম আমার জীবনে যেমন আশাটা ওই মানে জোয়ারে পয়সা হয়ে গেছিলো শুরুর দিকে, ওই ঠিক একইভাবে কোভিডের পর থেকে যখন উত্থান হয়েছে, অনেক মানুষেরই ক্যাপিটাল গ্রো করেছে, প্রফিট করেছে, তারা মনে করেছে এটাই বোধহয় শেয়ার বাজার। বাস্তবটা কিন্তু এটা নয়।
ভাটা কিন্তু আসবেই, এসেওছে, আগামী দিনেও বারংবার আসবে। আর এটা একটা স্কিল, কিভাবে আমরা সেটাকে ম্যানেজ করে চলবো। অনেকের মধ্যে একটা জিনিস কাজ করে, আমি জানি অনেক আলোচনার বিষয়, আমি অনেক মানে বলতে থাকলে সারা রাত শেষ হয়ে যাবে, জাস্ট ছোট ছোট করে টাচ করে যাচ্ছি, বিস্তারিতভাবে আরও অন্যান্য ভিডিওতে অনেক বলবো। প্রথমে একটা কথা আমি একটু আগে উচ্চারণ করেছিলাম, অনেকে জুয়া মনে করে। যদি যে কাউকে জিজ্ঞাসা করা হয় যে জুয়ার ডেফিনেশন কি, জুয়ার সংজ্ঞা কি, কি উত্তর দেবে? অনেকে বলবে ওই যে মাঠে ওই মেলায় গিয়ে খেলা হয় না, বল ছোড়ে, ওই তাস দিয়ে খেলে, এরকম। মানে অ্যাকচুয়ালি প্রপার ব্যাখ্যাটা কিন্তু পাবো না, তাই না? আমি আমার মনের ভাব প্রকাশ করি। আমার মনে হয়েছে জুয়ার সংজ্ঞা হচ্ছে আমরা যে কোনো কিছু যদি না জেনে করি সেটাই জুয়া। আমি সাঁতার জানি না, আমি সৃষ্টিকর্তাকে বলছি, হে সৃষ্টিকর্তা আমি এখন নদীতে ঝাঁপ দিতে যাচ্ছি, তুমি আমাকে ওই পারে পৌঁছে দিও, ওর কি পরিণতি হবে আমরা সবাই বুঝতে পারছি। তাহলে এইটা তার কাছে জোয়া, ঠিক আছে। আবার যদি ওই মহাভারতের আলোচনা তুলি, তাহলে ওই পাশা খেলাতে যুধিষ্ঠির জুয়া খেলেছিল আমার হিসাবে, শকুনি জুয়া খেলেনি, কারণ শকুনি ওই খেলায় এক্সপার্ট, তাকে কেউ হারাতে পারে না। তাহলে সেটা তার কাছে কেন জুয়া হবে? তা এখন আমরা শকুনিকে গিয়ে বলছি এই খেলাটা খুব রিস্কি, শকুনি তুমি এই খেলাটা খেলো না, এই কথাটা শোভা পায়? বিরাট কোহলিকে গিয়ে আমরা বলছি ভাই ব্যাট করতে নামিস না, এই বল বুকে টুকে লাগলে চোটফোট লেগে যেতে পারে, এই কথাটা শোভা পায়? ফেলপসকে গিয়ে বলছি যে সমুদ্রে সাঁতার কেটো না, বা ওই অলিম্পিক খেলতে যেও না, যে এতগুলো গোল্ড জিতে বসে আছে, এই কথাটা শোভা পায়? কিন্তু যখন আমি সাঁতার জানি না, ঝাঁপ দিতে যাচ্ছি ফেলপসের এগেনস্টে, তখন ওটা সত্যি আমার কাছে জোয়া। তাই আমার কাছে জোয়ার ডেফিনেশন হচ্ছে না জেনে কোনো কিছু করাটাই জোয়া। এবার আমরা কি পৃথিবীতে কোনো কিছু শিখে আসি? এসেই তো শিখি না, তাই আমাদেরকে শিখতে হবে। আর রিস্ক, লাইফে রিস্ক না নেওয়াটাই সব থেকে বড় রিস্ক। রিস্ক আমাদের জীবনে নিতেই হবে। রিস্ক না নিয়ে কি আছে? সচিন তেন্ডুলকার রিস্ক নেয়নি, ভেবে দেখুন তো ও পড়াশোনাটা কতটুকু করেছে, আমি যতদূর জানি মাধ্যমিক লেভেল পর্যন্ত, কিন্তু কি করেছে? নিষ্ঠার সাথে খেলে গেছে। খেলাতে যদি চান্স না পেতো কেরিয়ারে কি হতো জানি না কেউ। লতা মঙ্গেশকর নিষ্ঠার সঙ্গে গান প্র্যাকটিস করে গেছে, আচ্ছা যদি গানে সেরকম জায়গা না পেতো কি হতো জানি না কেউ, তাই না? তাহলে এরা রিস্ক নেয়নি, রিস্ক নিতেই হবে, কিন্তু সেই রিস্কটা না ক্যালকুলেটেড রিস্ক নিতে হবে। সেটা কীরকম রিস্ক? ধরুন আমি থাকি বেলঘরিয়ায়, শিয়ালদা থেকে একটু দূরে। সকালবেলা যদি বেলঘরিয়া স্টেশনে গিয়ে আমি দাঁড়াই, বা আপনারা যে যে স্টেশনের সামনেই দাঁড়ান, যদি সকালে গিয়ে দাঁড়ান না, দেখতে পারবেন ওই কলকাতামুখী মানুষগুলো কিভাবে তার কাজে যাচ্ছে, মানে জাস্ট একটা পায়ের আঙুল ট্রেনের পাদানিতে আর একটা আঙুল জাস্ট দিয়ে ঝুলছে। ওই শিয়ালদায় গিয়েও কি পাবে জানেন? বড় জোর হলে 1000 টাকা, সবাই দিনে কিন্তু 1000 টাকা রোজগার করে না, আমি হয়তো বাড়িয়েই বলে ফেললাম অনেকটা, আমি ধরে নিলাম 1000 টাকা। তাহলে ওর রিওয়ার্ড কত? ওর দিনের শেষে রিওয়ার্ড হচ্ছে 1000 টাকা। আর রিস্ক কত? রিস্ক হচ্ছে হোল লাইফ, কারণ ওই যদি আঙুলটা একটু ছুটে যায়, ও পড়ে যায়, ওর বাড়িতে কিন্তু প্রত্যেক দিন টাকাটা গিয়ে পৌঁছাবে না। ফলে ওর রিওয়ার্ড হচ্ছে 1000 টাকা আর রিস্ক হচ্ছে লাইফ। এই রিস্ক আমি নিতে বলছি না, যে এই রিস্কটা, মানে একটা জিনিস ভেবে দেখুন, এই রিস্ক যারা নিয়েছে তারা অনেকে খুব কষ্টে সষ্টে সংসার চালায়, কেউ মোটামুটি স্বাচ্ছন্দ্যেও সংসার চালায়, কিন্তু বড় লাইফস্টাইল কি কেউ অ্যাচিভ করতে পেরেছে? তাহলে আর ওই ট্রেনে যেত না অন্তত, তাই না? তার মানে কি, তার হয়তো সংসারটা চলে বা কারো কষ্টে কারো স্বাচ্ছন্দ্যে, কিন্তু সেই জায়গায় তার স্বপ্নের মানে স্বপ্নগুলো পূরণ করার মতো লাইফ নিশ্চয়ই নয়, তাহলে অন্তত ট্রেনে যাতায়াত করতো না। তাহলে আমাদেরকে কিন্তু লাইফে রিস্ক নিতেই হবে। এবার আপনারা বলবেন ওটাও তো রিস্ক, ওই রিস্কের কথা আমি বলিনি। রিস্ক হতে হবে কীরকম? ক্যালকুলেটেড রিস্ক। তার মানেটা কি? আমি রিস্ক নেব, কিন্তু রিস্কের থেকে রিওয়ার্ডটা যেন বড় হয়। যেখানে রিওয়ার্ড বড় নেই সেইখানে আমি যাব না, যদিও আমি এগুলো অনেক বড় হয়ে বুঝেছি। আমার একটা ছোট্ট ছেলে আছে, আমি চাই আমার ছেলেও আগামী দিনে এটাকে আমার মতো করেই প্রফেশন হিসাবে নিক। কেন? কারণ আমি জানি কোনো কম্পিটিশান নেই, ও যখন খুশি শুরু করতে পারে। আমি আমার যতটুকু স্বল্প বিদ্যা আছে বিদ্যা দেবো, আমার অভিজ্ঞতা শেয়ার করব, যেটা আমি আপনাদের সাথেও করব, আমার প্রত্যেকটা স্টুডেন্টের সাথেই করি, আপনাদের সাথে সেগুলো শেয়ার করব, আমরা এগোবো সেই বিষয় নিয়ে। তা আমাদেরকে সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে, শেয়ার বাজারটাও ভুলে যান, যেটাকেই প্রফেশন হিসেবে বাঁচতে যাচ্ছেন,
যেন রিস্কের থেকে রিওয়ার্ডটা বড় থাকে, নাহলে কিন্তু জীবনের স্বপ্নগুলো পূরণ হবে না। এটা মেনে নিন, তিতো সত্যি একটা। আমাদের রিওয়ার্ড বড় চাই। শেয়ার বাজারে অবশ্যই ঝুঁকি আছে, কারণ আমি তো একটু আগে বললাম বাজারে ক্র্যাশ আসে, টাকা কমে যায়, এটা একটা পার্ট। আর যেখানে ঝুঁকি থাকে সেখানে বড় হওয়ার জায়গা থাকে, তাই না? পোস্ট অফিসে আমরা সেভিংস করতে পারি, আমি পোস্ট অফিসের বিপক্ষে নই, পোস্ট অফিস ব্যাংকে সেভিংস করাও প্রয়োজন, কিন্তু সেখানে আমরা কি বলবো, ঝুঁকি নেই। মানলাম তর্কের খাতিরে ঝুঁকি নেই, কিন্তু রিওয়ার্ডটা কি অনেক বড়? আমরা কি আমাদের স্বপ্নগুলোকে পূরণ করতে পারবো সেইভাবে যদি ইনভেস্টমেন্টের দিকে না আসি? আর ইনভেস্টমেন্ট আমি আবারও বলছি, কিন্তু ইনভেস্টমেন্ট মানে কিন্তু ঝুঁকি থাকবেই। সে আপনি সোনা কিনে ইনভেস্ট করুন, ফ্ল্যাট কিনে ইনভেস্ট করুন, যে কোনো কিছুতে ঝুঁকি থাকবেই। যেখানেই কমে যাওয়ার সম্ভাবনা থাকবে না টাকা, সেখানেই গেইন হবারও সম্ভাবনা অনেক বেশি থাকবে। এবার আমাদেরকে সেই স্কিলটা অর্জন করতে হবে যেখান থেকে আমরা সেই টাকাটাকে ওই রিস্ক ম্যানেজ করে এগিয়ে যেতে পারি। আমাদের স্টক মার্কেটেও অনেক রকমের পড়াশোনা হয়। আমি একদম একটা কম্প্যাক্ট কোর্স দাঁড় করিয়েছি, এখানে পুরোটাই ব্যাপারটাকে আমি পড়াই। এখানে স্টক মার্কেটের টেকনিক্যাল, স্টক মার্কেটের ফান্ডামেন্টাল, রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট, পোর্টফোলিও ম্যানেজমেন্ট সবটাই আমি পড়াই। এটা একটা কম্প্যাক্ট কোর্স দাঁড় করিয়েছি যাতে মানে এর বাইরে আর কিছু তাদের ভাবতে না হয়। হ্যাঁ, আবারও বলবো, আমার কাছে পড়লেই যে সবাই এখান থেকে সাকসেস পেয়ে যাবে, আমার কাছে কেন, পৃথিবী যার কাছেই পড়ুক যে সে সাকসেস পেয়েই যাবে, এটার গ্যারান্টি হয় না। কারণ আমি একজন কোচের ভূমিকা পালন করব, আমি পথ বলে দেবো, কিভাবে খেলতে হয় সেটা বলে দেবো। খেলতে আপনাকেই হবে, সেই পথ দিয়ে হাঁটতে আপনাকেই হবে, আপনার হয়ে আমি হেঁটে দিতে পারবো না। তাই আমার কাজ পথ বলে দেওয়া। এবার আপনার পরিশ্রম আপনাকে সেই জায়গায় পৌঁছে দেবে। যারা ধরুন আমরা চাকরি বাকরির প্রিপারেশন নিই, এটা তো আমরা প্রত্যেকেই জানি সবাই কি চাকরি পাবে, আবার এমনটাও কি যে কেউ চাকরি পাবে না। তাহলে যার যার কোয়ালিটি দিয়ে সে কিন্তু চাকরি পায়। কোচিংয়ে একই সাথে পড়ে দুই বন্ধু, একজন বন্ধু চাকরি পেয়ে গেল আর একজন পায় না। কিছুটা ভাগ্যের বিষয় থাকে, আমি অস্বীকার করছি না, কিন্তু তার পরিশ্রমে কি কোনোই মূল্য নেই? শুধুই কি ভাগ্য? শুধু একই কোচিংয়ে পড়েছে বলে না, তার পরিশ্রম, তার ডেডিকেশন, তার ডিসিপ্লিন তাকে একটা সাকসেসের জায়গায় পৌঁছে দেয়। এই ক্ষেত্রেও তাই, এটাকে প্রফেশন হিসেবে বাছা যেতে পারে। প্রফেশন হিসাবে যদি কারো প্রফেশনাল হিসেবে প্রতিষ্ঠিত থাকে, এটাকে বিনিয়োগের জন্য আদর্শ জায়গা হিসেবে বাছা যেতে পারে। আর আজকের আলোচনাটাকে আর দীর্ঘায়িত করব না, জাস্ট একটা কথা বলে শেষ করব, সেটা হচ্ছে ভালো গুরু পাওয়াটা ভাগ্যের ব্যাপার। আপনারা কার কাছে পড়তে যাচ্ছেন এটা না বিচার করা ওই দিকে বসে সম্ভব না। কারণ আমি মিষ্টি মিষ্টি কথাই বলবো, নিজেকে ওয়েল প্রেজেন্ট করব, সেটা রাম শ্যাম যদু মধু সবাই একই করবে। তাই ওই ভালো গুরু বিচার করার দৃষ্টি একজন শিষ্য বা শিষ্যার থাকতে পারে না। তাহলে তার যদি সেই দৃষ্টি থাকতো তাহলে তার মানে গুরুর প্রয়োজন পড়তো না। ফলে কি হয়, এটা ভাগ্যের উপরে ছেড়ে দিন বা ছেড়ে দাও বলবো এই কারণেই, তুমি যদি সৎ মানুষ হও, তুমি যদি ভালো কর্মের সাথে যুক্ত থাকো, ভালো মানসিকতা তোমার থাকে, ঈশ্বরও তোমাকে সেরকম মানুষের সাথে যোগাযোগ করাবে। আবার তুমি যদি শয়তান হও না, তাহলে তোমার থেকেও বড় শয়তান এই দুনিয়ায় আছে, ঈশ্বর তার সাথে ঠিক যোগাযোগটা তোমাকে করিয়ে দেবে। এটা আমি আমার বয়সের উপলব্ধি থেকে বললাম। তাই বেশি চালাক, বেশি মাথা খাটানোর প্রয়োজন নেই। সৎ কর্ম করলে সৎ মানুষদের সাথে যোগাযোগ হয়, তাদের ভালোই হয়। এবার তোমাদের সাথে আজকে আমার এই যোগাযোগটাও আমি জানি না, সেটা আগামী দিনে উত্তর দেবে, তোমরাও বুঝতে পারবে সেই যোগাযোগটা ভালো না খারাপ। আশা করি তোমরা ভালো মানুষ হলে ভালো ভালো মানুষের সাথে যোগাযোগ পাবে, সেটা আমি হই বা রামশ্যাম যে কেউ হোক। আর খারাপ মানুষ হলেও সেরকম মানুষের সাথেই যোগাযোগ পাবে। চলো আমরা আর আজকের আলোচনাটাকে এগোবো না, আমি গৌতম স্যারের কাছে হ্যান্ড ওভার করে সকলকে নমস্কার জানিয়ে আজকের আলোচনাটা এখানেই শেষ করছি। একদম। এবং আমি অশেষ ধন্যবাদ জ্ঞাপন করব আমাদের শোভন স্যারকে। অ্যাকচুয়ালি আমি নিজেই ঠিক ক্যামেরার উল্টো দিকে বসে আমি অনেকক্ষণ ধরেই গোটা কথাগুলো আমি শুনছিলাম। এত দারুণভাবে স্যার বিষয়টাকে বুঝিয়ে বললেন যে এই সাবজেক্টের প্রতি আমারই একটা মানে ভালো লাগা, ভালোবাসা শুরু হয়ে গেল। আর খুব সত্যি কথা, স্পষ্ট কথা এবং কিছুটা ওই তেতো কথা।
কারণ সবসময়ই আমরা এক্সপেক্ট করা এটা ভুল যে সবাই সব জায়গায় আমাদেরকে মিষ্টি মিষ্টি করেই কথা বলে দেবে। যেটা সত্যি সেটা সত্যি, যেটা ভুল সেটা ভুল। এই বলার যে সাহসটা এটা কিন্তু সবার মধ্যে থাকে না। তো যাই হোক, এডুহাব বাংলা তোমরা অনেকেই জানো যে এডুহাব বাংলায় দীর্ঘদিন ধরে, দীর্ঘ সময় ধরে আমরা বিভিন্ন সরকারি চাকরির প্রিপারেশন করিয়ে থাকি, অনলাইন অফলাইন। অফলাইন আমাদের বনগাঁতে ব্রাঞ্চ রয়েছে, আমাদের বেলঘরিয়াতে ব্রাঞ্চ রয়েছে, আমাদের দমদমে ব্রাঞ্চ রয়েছে। তো এবারে কিন্তু এই সরকারি চাকরির প্রস্তুতি যেভাবে চলছে সেটার পাশাপাশি তোমরা যারা যারা শেয়ার বাজার সম্পর্কে একটা কম্প্যাক্ট প্রিপারেশন করতে চাও, যে শেয়ার বাজার শিখবো, শেয়ার বাজার বা এসআইপি বা যেটাকে আমরা বলি আমাদের মিউচুয়াল ফান্ড অ্যান্ড অল, কারণ এই সমস্ত বিষয়ে আজকের ডেটে ছেলে মেয়েদের, ছাত্রছাত্রীদের এবং বয়সের তো কোনো সময়সীমা নেই, অনেকেই এবং অনেক বেশি, যেটা বললো যে লকডাউনের আগে যেটা ছিল 4 কোটি, লকডাউনের পর সেটা ডিবেট অ্যাকাউন্ট হয়ে দাঁড়িয়েছে প্রায় 19 কোটি। তো এই যে মানুষের যে, তথাপি আমি বলবো যে ভারতবর্ষের জনসংখ্যার তুলনায় এই কম্পিটিশনটা আজকেও অনেকটা কম দাঁড়িয়ে আছে। মানে এখন এই সময় থেকে যারা এই বিষয়টার সাথে মানে সড়গড় হতে পারবে তারা কিন্তু অবশ্যই আগন্তুক যে সময়গুলো সেই সময়গুলোতে ফিনান্সিয়ালি স্টেবল হতে পারবে। দেখো, আমরা সরকারি চাকরি চেষ্টা করছি, অনেকে ব্যবসা করছে, অনেকে আমরা যে যেটাই করি না কেন, কোথাও না কোথাও কিন্তু আমাদের একটা সেকেন্ডারি কনসেপ্ট লুকিয়ে থাকে, সেটা হচ্ছে নিজেদেরকে ফিনান্সিয়ালি স্টেবল করে তোলা। এবং তার জন্যই কিন্তু এই নতুন সংযোজন এডুহাব বাংলায়। তো এই ভিডিওর কমেন্ট সেকশনে দুটো ফোন নম্বর দেওয়া থাকবে, তোমরা ফোন করে অবশ্যই আমাদের যে ক্লাসেসগুলো, আমাদের ক্লাসেস বেসিক্যালি চলবে শনিবার এবং রবিবার করে অফলাইনে, এবং অনলাইনেও কিন্তু আমাদের শনিবার এবং রবিবার করে ঠিক সকাল থেকে একদম সন্ধে পর্যন্ত কিন্তু আমাদের ক্লাসেস চলবে। তোমরা যারা যারা শেয়ার বাজার সম্পর্কে, কারণ আজকের ডেটে মার্কেটে প্রচুর অর্গানাইজেশন আছে, প্রচুর ইনস্টিটিউশনস আছে, তোমরা প্রশ্ন করতেই পারো যে স্যার এত এত ইনস্টিটিউশনস আছে আপনাদের কাছেই কেন? অনেক ইনস্টিটিউশনে তোমরা হয়তো শেয়ার বাজারের বিষয়ে পড়তে গেলে হয়তো হাজার হাজার লাখ লাখ টাকা আজকের ডেটে হয়তো চার্জ করে, যেখানে আমরা খুবই অল্প মানে ফিতে আমরা কিন্তু এই শেয়ার বাজারের সম্পূর্ণ গোটা যে কোর্স, যেটা একটু আগেই স্যার বললেন যে তার টেকনিক্যাল পার্ট থেকে শুরু করে তার প্রত্যেকটা স্টেপ, রিস্ক ম্যানেজমেন্ট থেকে শুরু করে ক্যালকুলেটেড রিস্ক থেকে শুরু করে প্রত্যেকটা স্টেপকে কিন্তু স্যার সুন্দর করে শেখাবে, এবং ইতিমধ্যে প্রচুর ছেলে মেয়েকে স্যার কিন্তু শিখিয়েছে। তো এখন থেকে এডুহাব বাংলার প্ল্যাটফর্মে শনিবার রবিবার করে কিন্তু স্যার শেয়ার বাজার শেখাবে। গোটা পশ্চিম বাংলা থেকে কিন্তু তোমরা যে যেখানেই থাকো না কেন, অনলাইন এবং অফলাইনের মাধ্যমে তোমরা কিন্তু ক্লাস করতে চাইলে ক্লাসের বিষয়ে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো। তো চলো, নতুন বছরে একটা নতুন স্বপ্ন নিয়ে এবার এগোনো যাক, এবং নতুনভাবে, এবং তোমাদের সকলকে আবারও বলছি নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। পড়াশোনা, কম্পিটিটিভ পরীক্ষার জন্য যেটা করছো সেটা তো করতেই হবে, সেটা অবভিয়াসলি, সেটার কোনো সেকেন্ডারি অপশন নেই, কিন্তু তার পাশাপাশি যারা যারা এটাও ভাবছো যে একটা রোজগারের রাস্তাকে আমরা ওপেন করব, বা এই যে সময়টা, কারণ দেখো সময় কখনো থেমে থাকে না, সময় কিন্তু আমি খুব রিসেন্টলি যেটা আমরা খুব মানে আমরা এটা দেখি যে এই যে নিউ ইয়ার হলো, হয়তো তুমি দেখবে দেখতে দেখতে আবার 2027 চলে আসবে। তো সময় কিন্তু মানে হাওয়ার বেগে কিন্তু সময় পার হয়ে যায়। তো সময় নষ্ট না করে, সময় অপচয় না করে কর্মমুখী হওয়া আমার মনে হয় খুব দরকার, এবং তার জন্যই আমাদের এই নতুন সংযোজন। তো চলো, আজকে সেশনটা খুব বেশি আর বড় করব না, এখানে আমাদের সেশনটাকে আমরা এন্ড করছি। ধন্যবাদ। যত পারবে এই ভিডিওটাকে শেয়ার করে দেবে, যাতে বাংলার প্রত্যেকের ঘরে ঘরে যাতে এই ভিডিওটা পৌঁছতে পারে, এবং সেটা একমাত্র সম্ভব তোমাদের দ্বারাই। থ্যাংক ইউ সো মাচ স্যার, এবং ধন্যবাদ। চলো আমরা সকলে নতুন বছরটা নতুন করে শুরু করি। একদম একদম, চলো, ধন্যবাদ।